তোমাদের কয়েকটা জিনিস আগেই বলে দিচ্ছি। ক্লাস 10-এ তোমরা এখন নতুন উঠেছো, তোমাদের কিছু জিনিস আগে বুঝতে হবে, তারপরে তোমরা অঙ্কটা স্টার্ট করবে। অঙ্ক করার আগে অঙ্কের পুরো ব্যাকগ্রাউন্ড বুঝে নেবা, যে অঙ্কতে আমরা কি কি শিখবো ক্লাস 10-এ, কোন চ্যাপ্টারে কি কি লুকিয়ে আছে ক্লাস 10-এ, কোনগুলো পাটিগণিত কোনগুলো বীজগণিত, ওই প্যাটার্নটা ভালো করে বুঝে নেব, তারপরে আমরা ম্যাথমেটিক্স স্টার্ট করব। কেমন? তো আমাদের ফার্স্টে হচ্ছে ম্যাথের সিলেবাসের প্যাটার্ন, ম্যাথ সিলেবাস প্যাটার্ন। আগে আমরা কি বুঝবো? ম্যাথের সিলেবাসের কি প্যাটার্ন রয়েছে। ঠিক আছে, ম্যাথের সিলেবাসের আমাদের যে প্যাটার্ন রয়েছে আমাদের বইয়ে সেটাকে 6 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? প্রথম যেটা থাকবে সেটা আমি কি বলবো? বীজগণিত। সবার ফার্স্টে কি থাকবে? বীজগণিত হয়ে গেল, এটা সবার ফার্স্ট। এটা ঠিক আছে। সেকেন্ডে কি রাখবো আমি? পাটিগণিত। সেকেন্ডে কি রাখবো? পাটিগণিত হলো। থার্ডে কি রাখবো? জ্যামিতি। থার্ডে রাখবো আমি জ্যামিতিকে। আচ্ছা, ফোর্থে কাকে রাখবো? পরিমিতি। আর ফিফথ এ কাকে রাখবো? ট্রিগোনোমেট্রি। এই যে এটাকে আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি, ট্রিগোনোমেট্রি। কেন লিখলাম? কারণ হচ্ছে এই ট্রিগোনোমেট্রিটা হলো উপর ক্লাসে যখন যাওয়া তার মধ্যে যত কিছু আমরা শিখবো তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে ট্রিগোনোমেট্রি পরে রাশিবিজ্ঞান। বাস এই 6টা টপিকটা আমরা বুঝে নিব যে কোথায় কি লুকিয়ে আছে। আমি তোমাদের খালি যারা আগের দিন টুকো নাই, তারা বা আগের দিন যারা দেখো নাই, জিনিসটা বুঝে নাও কোথায় কি লুকিয়ে আছে। তারপরে আমি মুখে বলে দিচ্ছি, তুমি লিখে নিতে পারবা, কোনো প্রবলেম নাই। দেখো, বীজগণিত যে আমরা করব, বীজগণিতের মধ্যে আমি তোমাদেরকে কি কি কন্টেন্ট দিব। এখন তোমাদের খালি আমি চ্যাপ্টার নাম্বারটা বলবো, তোমরা কি করবা? বাড়িতে গিয়ে চ্যাপ্টারের নামটা বই থেকে লিখে নিবা। বইয়ের যদি তুমি পেজ খুলো, বইয়ের তুমি পেজে পেয়ে যাবে হচ্ছে ওই প্রথম দিকে একদম সূচিপত্রের বা কন্টেন্টের যেখানে থাকে ওইখানটায় প্রথম দিকে তুমি পেয়ে যাবা। পেজ নাম্বারটা বলে দিচ্ছি আমি। পেজ নাম্বার হচ্ছে -1, বিকজ 1 এখানে, 1 এর আগে 0, 0 এর আগে -1। ঠিক আছে, -1 নম্বর পেজে তুমি কন্টেন্ট পাই যাবে যে কোথায় কি লুকিয়ে আছে। কেমন? তাহলে আমি যদি বীজগণিতে আসি, চ্যাপ্টার নাম্বার 1 এ কি আছে? আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা আজকে আমরা করব। চ্যাপ্টার 1 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 1 বলে কিছু নাই, চ্যাপ্টার 1 বলে কোনো চ্যাপ্টার নাই। তাহলে স্যার কি বললেন? চ্যাপ্টার 1.1 থেকে শুরু করবেন। বুঝতে পারছো আমি কি বললাম? চ্যাপ্টার 1 এর এই 1.1 থেকে স্টার্ট হবে এবং 1.5 এ গিয়ে শেষ হবে। এইটা হলো চ্যাপ্টার। ক্লিয়ার? সেকেন্ডে আমরা কোথায় যাব? কোন চ্যাপ্টার? চ্যাপ্টার নাম্বার 5, যেটাকে আমরা বলবো অনুপাত এবং 5 বলে কোনো চ্যাপ্টার নাই। 5.1 থেকে 5.3 বুঝতে পারলাম। তারপরে আমরা কোন চ্যাপ্টারে যাব? 9। দেখো, চ্যাপ্টার 1 কি ছিল? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টার 5 কি আছে? অনুপাত এবং সমানুপাত। ক্লাস 7 থেকে পড়ে আসছে তোমরা। চ্যাপ্টার 9 এ কি আসবে? দ্বিঘাতকরণ। এবার চ্যাপ্টার 9 বলেও কিছু নাই। তাহলে কি স্যার? স্যার 9.1 থেকে 9.3 হলো। তারপরে আসবে দ্বিঘাতকরণের পরে 13 ভেদ। 13 একটাই চ্যাপ্টার, অনলি 13, বাস। এটাকে রেক্ট্যাঙ্গেলে রাখলাম, 13 হয়ে গেল। তাহলে আমাদের এইটুকু কি শেষ হলো? বীজগণিত। এরপরে কি আসবে? পাটিগণিত। পাটিগণিত যদি আমরা যাই, তাহলে আমাদেরকে চ্যাপ্টার যদি আমরা দেখতে যাই পাটিগণিতের, ফার্স্টে কোন চ্যাপ্টার আসবে? চ্যাপ্টার নাম্বার 2, এটা কি? সরল সুদ কষা। 2 এর একটাই পার্ট, তাই পাশে লিখলাম না। তারপরে আসবে চ্যাপ্টার নাম্বার 6। 6 এ কি আছে? চক্রবৃদ্ধি সুদ, যেখানে আসবে 6.1 থেকে 6.2। তারপরে পাটিগণিতে 6 এর পরে আসবে চ্যাপ্টার নাম্বার 14। 14 এ কি আছে? অঙ্কগণিত কারবার। 14 একাই আছে, 14 একাই, 2 একাই, শেষ।
এই তিনটা হলো পাটিগণিত। তাহলে বীজগণিত কয়টা আছে? 1 2 3 4, পাটিগণিত 1 2 3, মোট 7টা চলে গেল এখানে। আচ্ছা, এরপরে আসবো কোথায় আমরা? জ্যামিতি। জ্যামিতিকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে, একটা উপপাদ্য আর একটা সম্পাদ্য। প্রথমে আমরা আসবো উপপাদ্য। কেমন? প্রথমে কিসে আসবো? জ্যামিতির দুটো পার্ট, একটা হলো উপপাদ্য আর একটা সম্পাদ্য। ফার্স্টে আমরা উপপাদ্যে আসি। প্রথম যে আমরা উপপাদ্যে যাব, তোমরা বইটাকে সামনে রাখো, বইয়ের হেল্প নিতে পারো। বইটাকে সামনে রাখবা। প্রথম যে থিওরেমে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। কি আছে? বৃত্তের সম্পর্কিত উপপাদ্য, চ্যাপ্টার 3। তারপরে চ্যাপ্টার নাম্বার 7 কি আছে? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তারপরে চ্যাপ্টার নাম্বার 10 কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আর লাস্ট আরো একটা উপপাদ্য চ্যাপ্টার আছে, সেটা হলো 15। কি আছে সেখানে? বৃত্তের স্পর্শ। প্রথমে এটা বৃত্ত সম্পর্কিত, তারপর এটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত, তারপরে এটা বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত, তারপরে এটা বৃত্তস্থ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। মেইনলি এই 4টা থিওরেম আছে। এই 4টা থিওরেম বা বাংলায় বলি উপপাদ্য ছাড়াও আমাদের কাছে আরো থিওরেম দুটো আছে। মানে আরো থিওরেম দুটো এই 4টার সঙ্গে মার্চ করবো না, কিন্তু আরো দুটো আছে। কেমন? একটা হলো পিথাগোরাসের উপপাদ্য আর একটা হলো সদৃশতা। কেমন? সদৃশতা কত নাম্বার চ্যাপ্টারে আছে? 18 নাম্বার চ্যাপ্টারে সদৃশতা। তোমরা ক্লাস 8 এ পড়েছিলে একটা চ্যাপ্টার, যে দুটো অনেকগুলো ত্রিভুজ দেওয়া আছে, কোনটার সঙ্গে কোনটা সদৃশ। 8 এর সঙ্গে হালকা রিলেটেড পেয়ে যাবে চ্যাপ্টারটা 18। এবং সবার লাস্টে কি পেয়ে যাবা? পিথাগোরাসের চ্যাপ্টার নাম্বার 22। পিথাগোরাসের কি উপপাদ্য আছে মনে আছে কারো? অতিভুজ স্কয়ার সমান সমান, ওইটাকে প্রমাণ করতে, ওইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা চ্যাপ্টার 22। 22 এর দুইটা উপপাদ্য আছে, একটা পিথাগোরাসের উপপাদ্য আর একটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। বিপরীত উপপাদ্য কেমন? তোমাকে বলে দিল যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রমাণ করো যে অতিভুজের উল্টা দিকে 90 ডিগ্রি বসে আছে। এটা হলো বিপরীত উপপাদ্য। ঠিক আছে, উপপাদ্য কনসেপ্ট শেষ হয়ে গেল। মোট শিখলাম কয়টা আমরা? 6টা। মোট কটা শিখবো? উপপাদ্য 6টা। এরপরে কোনটা আসবো আমরা? সম্পাদ্য। উপপাদ্যের পরে কোথায় যাব? সম্পাদ্য। এই পাশে লিখে দিলাম সম্পাদ্য। বলো এবার সম্পাদ্য যে আমরা শিখবো, সম্পাদ্যের আমরা কোন 3খানা চ্যাপ্টার আছে। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার ফার্স্টে 11। কি আছে 11 এ? ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত আঁকা। ওকে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত, এটা তোমরা নিউ একটা পার্ট আসবে। সিম্পল একটা ত্রিভুজ বানিয়ে আর ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে, অথবা ত্রিভুজ বানিয়ে বাইরে। ভেতরেরটাকে বলি আমরা অন্তর্বৃত্ত আর বাইরেরটাকে বলবো আমরা পরিবৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 11 এর পরে 17 কি থাকবে? স্পর্শক। স্পর্শক মানে কোন একটা বৃত্ত দেওয়া থাকবে, বাইরে একটা বিন্দু দিলে বললো এই বিন্দু থেকে স্পর্শক। এই যে স্পর্শক। স্পর্শক মানে কি? জাস্ট টাচ করে দেবে ওই বিন্দুটা থেকে একটা রেখা আসবে, যে রেখাটা দিয়ে বৃত্তকে কি করবে? জাস্ট টাচ করে চলে যাবে। এবার বলবে দুটো স্পর্শক, তাহলে দুটো আঁকবো এইদিকে। বুঝতে পারলাম? কয়টা আঁকবো? তাহলে একটা বৃত্তের সবথেকে বেশি বাইরের একটা বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা। দুটোর বেশি স্পর্শক আঁকা যাবে না। তো এর উপরে সব কোশ্চেন আসে, এটা পরে দেখবো। 11 হয়ে গেল ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। 17 হয়ে গেল স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আরো একটা চ্যাপ্টার আছে 23, সেটা কি? জ্যামিতিক ভাবে প্রমাণ করো বা মধ্য সমানুপাতি নির্ণয় করো। যেমন রুট 25 এর মান কত হয়? 5 আমরা জানি। রুট 24 বললে কি করব? রুট 24, হ্যাঁ 24 কে হলো লসাগু করে না, 24 এর লসাগু করলে পেয়ার পাবো না। 25 করলে 5 আর 5 দুখানা পেয়ার পেয়ে গেল, মানে একটা পেয়ার পেয়ে গেল, ওখান থেকে একটা 5 বেড়ে যাবে। 24 এর কি পাবা? পেয়ার পাচ্ছ না। তো এই প্রসেস, এই যে জ্যামিতিক উপায়ে মধ্য সমানুপাতিতে আমরা এই 24, 26, 27, 28, 12, 14, 15 যেগুলো করা যাচ্ছে না রুট, সেইগুলো আমরা বের করব কাটা কম্পাসের সাহায্যে। ক্লিয়ার? তাহলে কয়টা দেখলাম? 3টা। 11 অন্তর্বৃত্ত পরিবৃত্ত, 17 স্পর্শক, 23 মধ্য সমানুপাতি নির্ণয় করো। কমপ্লিটেড? আচ্ছা, উপপাদ্য আর আছে? সম্পাদ্য আর আছে? নাই, এটুকুই সম্পাদ্য। এরপরে কোথায় আসবো আমরা? পরিমিতি কয়টা চ্যাপ্টার আছে আমাদের? মোট 5টা। মোট
মেন কয়টা আছে? মেইনলি 4টা। সিলেবাস এক্সামে কোশ্চেন 4টা থেকে আসে। ওকে, চ্যাপ্টার নাম্বার আমি পরপর বলতেছি। পরিমিতির চ্যাপ্টারে একটা অঙ্ক ঢুকে আছে নামতা, 4-এর ঘরের নামতা। 4 1-কে 4, 4 2 3 4-এ 4 4-এ বাস। তার মানে কি চ্যাপ্টার নাম্বার 4 হলো ঘনক বা আয়তঘনক। ঘনক মানে বোঝো, লুডুর ছক্কা দেখেছো? দেখো নাই? এটাতে বসলে খালি হেরিয়ে যাও। ঘনক আর আরো না। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আয়তঘনক। আয়তঘনক দেখেছো? বদমাশি করলে মাম্মা ফ্লাইং জুতা দেয়, জুতার বাক্স। আয়তঘনক হলো। তারপরে চ্যাপ্টার 8-এ কি আসবে? লাঠি দেখেছো? খাওয়াই পাইপ, জুতা না থাকলে দেখে জলের পাইপ দিয়ে মাইর দিবে, সেটা কি? সেটা হলো চোং। সেটা কি? আর বাচ্চারা বার্থডেতে কি করে? বার্থডে ক্যাপ, সেটাকে আমরা কি বলি? শঙ্কু। সেটা হলো কোণ বা শঙ্কু। আর সবার লাস্টে হচ্ছে কি? গোলক। সবার লাস্টে কি হবে? দেখেন, দেখো তো 12-তে খুব সম্ভবত গোলক আছে, 16-তে খুব সুন্দর চোং আছে। কি আছে 12-তে? 12-তে ঠিকই বলেছি, 12-তে গোলক আছে। চেক করে নাও। উল্টাই, তুমিও উল্টা বলো, আমাকেও উল্টাই বলো। 12-তে করো গোলক বল, আর 16-তে করো দাও শঙ্কু। এই চারটা দেখো, মন দিয়ে দেখে নাও। চ্যাপ্টার নাম্বার 4-এ দুটো কন্ডিশন করা আছে, ঘনক আর আয়তঘনক। হয়ে গেল। আয়তঘনকের আরো একটা নাম, সেটা হলো সমকোণী চৌকোণ। লিখে নিতে পারো, ঘনক আয়তঘনক। আয়তঘনকের আরেকটা নাম কি আছে? সমকোণী চৌকোণ। সেম জিনিস। তারপরে হচ্ছে চোঙ, ইংলিশে বলি আমরা রাইট সার্কুলার সিলিন্ডার, বাংলায় লম্ব বৃত্তাকার চোঙ। তারপরে হচ্ছে গোলক, ইংরেজিতে বলবো স্ফিয়ার। তারপরে হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, ইংলিশে বলবো আমরা রাইট সার্কুলার কোণ। কোণ খাও নাই? আইসক্রিম সেম কোণ। এই 4টা উপপাদ্য ছাড়াও এই 4টাকে মিক্সচার করে আরো একটা উপপাদ্য চ্যাপ্টার আছে। কি বলবে? যে এরকম একটা আয়তঘনকের একটা ঘনকের গলায় একটা শঙ্কু বানাবো। কয়টা শঙ্কু পাবো? তো গলায় মানে এর যত আয়তন এর আয়তন সেম, তাই না? এর যত আয়তন হবে এর আয়তনও সেম। ধরি এক্সট্রা শঙ্কু বানাবো, x দিয়ে গুণ করে এর আয়তন বের করবো। তো অঙ্কটা চ্যাপ্টার নাম্বার 19, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। চ্যাপ্টার নাম্বার 19, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। কমপ্লিটেড। এসব কটা মিক্স করে আমি লিখে দিলাম বিভিন্ন, খালি লিখে দিলাম বিভিন্ন, তোমরা পুরোটা লিখে নিবা। আচ্ছা, এইবার আসবো মেইনলি আমরা কোথায়? চ্যাপ্টার তোমার পার্ট নাম্বার 5। পার্ট নাম্বার 5-এ কি আছে? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি আমরা শিখবো কেন? বেসিক্যালি একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। সাপোজ তোমাকে বললো যে এই ঘরের এই বোর্ডের উচ্চতা কত, তুমি কি করবা? তুমি একটা টেপ নিলা, মেজারিং টেপ এখানে ধরলা, ধরে মাটি থেকে হাইট টেনে নিলা, সে এত উচ্চতা হয়ে গেল। এবার যে বাইরে জানলাতে ওই পাশে দাঁড়ায় আছে, ও কি করে মাপবে এটা? সাপোজ একটা 4তলা বাড়ির উপরে একটা ঝান্ডা রাখা আছে, ঠিক আছে, বা জানলার কাঁচ রাখা আছে, মানে জানলা আর কি রাখা আছে। নিচ থেকে বললাম ওই ঝান্ডাটা বা ওই জানলাটার উচ্চতা কত, তুমি কি করবা? তুমি এবার সিঁড়ি দিয়ে ছাদে যাবা, কোমরে রশি বাঁধবা, ঝাঁপ দিবা, তারপরে রশিটাকে মাপবা নাকি? না, ওরকম করবো না, তাই না? তাহলে আমি কি করব? দেখো, যদি সাপোজ এরকম 1তলা 2তলা 3তলা 4তলা বিল্ডিং এর এটা জানালা হলো, এখানটা তুমি দাঁড়িয়ে আছো। এবারে ধরে নিচ্ছি এটা তোমার চোখ, ধরতে তো অসুবিধা নেই, ধরে নিচ্ছি হলো। এখান থেকে আমি কোথায় দেখবো? এই উপরে না? তাহলে আমি এর হাইট মাপবো, কত উঁচুতে এই জানলাটা আছে। কি করে মাপবো? দেখো, প্রথমে আমি বেস লাইন মাপতে, এটাতে মাপতেই পারবো, এখান থেকে এটা মাপা যাবে না। আর কম্পাস বা চাঁদা নিব, যেটা ইচ্ছা তুমি নাও, নিয়ে এই অ্যাঙ্গেলটা মাপবা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। বাস, তুমি এই বেস পায়ে গেলে, বাংলায় বলি ভূমি, আর এই অ্যাঙ্গেল পায়ে গেলে বাংলায় বলি কোণ। এই বেস আর অ্যাঙ্গেল দিয়ে আমি কি পাই যাবো? হাইট পাই যাবো। বুঝা গেল কি বললাম? তাহলে এইটা শেখার জন্য কি শিখবো আমরা? ট্রিগোনোমেট্রি। ক্লিয়ার? কেন শিখবো? এটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম, যে যেখানটায়
আমরা ফিজিক্যালি কোনো মেজারমেন্ট দিতে পারবো না, ওইখানটা আমরা অঙ্কের মাধ্যমে ট্রিগোনোমেট্রিকে অ্যাপ্লাই করে মেজারমেন্টটা নিয়ে নেব। বুঝতে পারছো কি বললাম না বুঝলে না? ট্রিগোনোমেট্রি কেন শিখবো যদি বলি, সাপোজ তোমাকে আমি এরকম একটা আয়তক্ষেত্র দিলাম, বললাম এই ক্ষেত্রফল বের করো, তুমি বলবে স্যার দৈর্ঘ্য 5 প্রস্থ 2 5 2 10 বর্গ একক হয়ে গেল ক্ষেত্রফল। হ্যাঁ, ট্রিগোনোমেট্রি কেন শিখবো? ট্রিগোনোমেট্রি শিখবো আমি যদি ভালো করে প্র্যাকটিস করি, 11 12 যদি আমি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন শিখি, সেক্ষেত্রে তোমাকে বলে দিলে একটা কোষ, সাপোজ একটা কোষ, বোঝো তো, কোষ আয়তাকার, বেলনাকার, বৃত্তাকার, লম্ববৃত্তাকার, বোতামাকার, এইটা পড়ে কোষের আকার। একটা কোষ ধরে এরকম একটা কোন একটা বডি আছে, এর ক্ষেত্রফল কত কি করে বের করবা? এই বডিটার ক্ষেত্রফল কত কি করে বের করবা? এটা তো না আয়তক্ষেত্র, না বর্গক্ষেত্র, না গোলক, না বৃত্ত, তাই না? তখন আমরা কি অ্যাপ্লাই করি? ইন্টিগ্রেশন। কি অ্যাপ্লাই করি? ইন্টিগ্রেশন করার জন্য কি লাগবে? ট্রিগোনোমেট্রির পরে লাগবে ডেরিভেটিভ, ডেরিভেটিভের পরে ইন্টিগ্রেশন। সো এগুলো হচ্ছে পার্ট। এগুলো কেন ট্রিগোনোমেট্রি শিখবো? নাম্বার 1, যেখানে আমি ফিজিক্যালি মেজারমেন্ট নিতে পারবো না, অঙ্ককে অ্যাপ্লাই করে মেজারমেন্ট নেব। ট্রিগোনোমেট্রি শিখলে আমার লাভ কি হবে? পরে ফিউচারে ক্লাস, উচ্চ ক্লাসে গেলে অনেক রকমের ক্যালকুলেশনস এর তোমাকে হেল্প দিবে, যেগুলো আমরা নরমাল ক্যালকুলেশনের মাধ্যমে খুঁজে পাবো না। ডান? আর কোনো অসুবিধা করো? আচ্ছা, এবার আমরা ট্রিগোনোমেট্রির ব্যাপারে একটু আলোচনা করে নিই, কোন কোন চ্যাপ্টার আমাদের ট্রিগোনোমেট্রি আছে। আচ্ছা, ট্রিগোনোমেট্রি মূলত আমরা করব 4খানা চ্যাপ্টারে। ফার্স্ট কোনটা করব? চ্যাপ্টার নাম্বার 20। কি আছে? ট্রিগোনোমেট্রি কোণ পরিমাপের ধারণা। তাহলে এখানেও আসলো কোণ, মানে চ্যাপ্টার 20 বলেই দিল যে কোণটাকে আগে ভালো করে বুঝে নেব, যে কোণ জিনিসটা কি, কত রকমের কোণ হয়। স্যার আমরা জানি 20 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে স্যার ডিগ্রি ছাড়া, ডিগ্রি স্যার চাঁদা আছে না, 0 1 2 10, স্যার ডিগ্রি ছাড়া আর কোনো পদ্ধতি আছে? হ্যাঁ আছে, ওইটা শিখবো হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রি কোণ পরিমাপের কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চ্যাপ্টার 20 পরে কোথায় যাব? 23 কি আছে? ট্রিগোনোমেট্রি অনুপাত এবং ট্রিগোনোমেট্রি কোণগুলির অভেদন। অর্থাৎ এখানটা শিখবো আমি, এই যে আমাদের ট্রায়াঙ্গেলটা ছিল, এখানে এটাকে যদি আমি ল দিয়ে লম্ব বলি, ভ দিয়ে ভূমি বলি, আর অ দিয়ে কি বলি? অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক? লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক? ভূমি আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক? এইটা হলো চ্যাপ্টার নাম্বার 23, ট্রিগোনোমেট্রিক কোণানুপাত এবং ট্রিগোনোমেট্রিকের অভেদন। হলো? কোনো অসুবিধা? এবার মনে রাখবা ক্লাস 10 এর যে সিলেবাস, ওই সিলেবাসে তোমাদের যে ত্রিভুজটা দেওয়া থাকবে, কেমন ত্রিভুজ দেওয়া থাকবে? এনি আইডিয়া? কনসেপ্ট বা একটু সেন্স অ্যাপ্লাই করো। কেমন টাইপের ত্রিভুজ দেওয়া থাকবে? সমকোণী। ভেরি গুড, সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে। সমকোণী ত্রিভুজের বাইরে আর কোন ত্রিভুজ দিবে না। বুঝে গেল কি বললাম? শুধুমাত্র কি ত্রিভুজ দিবে? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, 23 এর পরে কোথায় যাব আমরা? চ্যাপ্টার নাম্বার 24, পূরক কোণের। চ্যাপ্টার 24 এ কি আছে দেখো? ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ, সাপোজ তোমরা ক্লাস 8 এ করেছো, 30 ডিগ্রি পূরক কোণ 60। যে দুটি কোণ মিলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাকে আমরা কি বলি? পূরক কোণ। 30 এর পূরক 60, 30 60 যোগ করলে 90 হবে না? তোমরা ক্লাস 7 এ পড়ো এরকম, 7 এ না 8 এ কোন ক্লাসে ছিল, হবে এটা 30, তাহলে এটা কত হবে? 60 হবে। পূরক কোণ। আচ্ছা বলো তো, যদি এটা 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি? এবং ধরে নাও যে এইটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা সাপোজ এ বি সি, এই কোণটা আর ই ডি এফ কি পূরক কোণ? এই কোণটা আর এই কোণটা কি পূরক কোণ? পূরক কোণ? অ্যানসার হচ্ছে না। কেন? এই বিন্দুটা একটাই বিন্দু হইতে হবে। দেখো এখানে একটাই বিন্দু। তো পূরক কোণ কনসেপ্টটা ক্লাস 8 এ ছিল, খুব ভালো মতো ছিল। এখানে আমাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে আমাদের অঙ্কের ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে শিখতে হবে। হলো? চ্যাপ্টার 24 এ মানে দুইটা ভাগ আছে, দেখো নাকি 23 এর দুটো ভাগ আছে, একটা 23.1 আর একটা 23.2। এটা আমরা যখন ওখানে ট্রাই করব তখন শিখব। 23 হয়ে গেল, 24 হয়ে গেল, তারপরে আসবে 25। 25 এ আসবে ত্রিকোণমিতির অনুপাতের উচ্চতা এবং দূরত্ব। তার মানে কি, এইখানটা উচ্চতা দূরত্ব কেমন আসবে? একটা এরোপ্লেন, ধরো এরোপ্লেন, এটা ঠিক আছে ধরে নিচ্ছি,
একটা এরোপ্লেন কত উঁচুতে আছে, কি করবা, আবার তুমি এরোপ্লেনে উঠবা, রশি বাঁধবা, ঝাঁপ মারবা, তাই না? না, এবার ধরো এখান থেকে তুমি এরোপ্লেনটাকে দেখতেছো কত উঁচুতে আছে, কি করবা, তার জন্য আমি প্রথমে এই বেস মাপবো, বেস মাপলাম, এবার অ্যাঙ্গেল মাপলাম, হাইট পাইলাম। আমরা শিখবো কি করে হচ্ছে এগুলো। ওকে, সাপোজ তুমি এখানে দাঁড়ায় আছো, এখানটায় ধরো তুমি ঠিক এই মিডিলে দাঁড়িয়ে আছো, একটা প্লেন এইখানটায় তুমি দেখলা 10টার সময়, ঠিক 10:15-তে প্লেনটাকে দেখলা এখানে, হবে এরকম? হইতেই পারে, প্লেনটা উড়ে আসতেছে না, কিন্তু 15 মিনিট তো লাগবে না, পাখি নিতে রেখা 10টার সময় দেখলা এইদিকে, 10:05 দেখলা ওই দিকে, প্রথমে উত্তরে তারপরে দক্ষিণে, তাহলে এর গতিবেগ কত, কি করে বের করবো? গতিবেগ সমান সমান কি, দূরত্ব বাই সময়, সময় 5 মিনিট নিলাম, 10:05 বললাম, আর দূরত্ব বের করতে গেলে কি লাগবে তোমার, এই যে মাপ, এই মাপ যা হবে, এই মাপ যদি আমি এখান থেকে হাইটটা বের করে নিয়ে কিছুক্ষণ পরে এখান থেকে উড়ে এখানে আসবে, কিছুক্ষণ পরে এখান থেকে উড়ে কোথায় আসবে, এখানে, আবার এখান থেকে উড়ে এখানে, যদি আমি হাইটটা বের করে নিই, হাইট বের করবো কি করে, আমি হাইট বের করবো বেস আর অ্যাঙ্গেল, কিন্তু বেসই জানি না, তার মানে কি তোমাকে হাইটটা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, হাইট দেওয়া থাকবে। তাহলে এইবার তুমি কি করতে পারো, এই যে হাইট এইটা যত হবে এটাও ততই হবে, হাইট জানো, অ্যাঙ্গেল জানো, বেস পাই যাবে না। সাপোজ এর তুমি পাইলে 200 মিটার, কত মিটার পাইলা, এইটা যদি নিচে 200 হয় উপরেও কত হবে, সেম ভাবে এই হাইট জানলে এই হাইটও সেম, পাখি তো বলছে একই উচ্চতা থাকবে, এরকম না যে সুইমিং করবে, হাইট সেম, তাহলে এই দিকে যদি হাইট যত ছিল এই দিকেও হাইটও ততই ছিল। এবার অ্যাঙ্গেল যত থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে অ্যাঙ্গেল পাইলা, তাহলে কি পাই যাবে তুমি, বেস ধরো 100 পাইলা, কত পাই গেলা 100, মোট দূরত্ব কত, 200 যোগ 100 কত হয়ে গেল 300 মিটার বাই 5 মিনিটে, তাহলে 300 মিটার যদি 5 মিনিট হয় 1 মিনিটে 60 মিটার, তো 60 মিটার প্রতি মিনিটে, ওটাকে ঘন্টায় প্রতি কিলোমিটারে বললে, মিটারকে 1000 দিয়ে ভাগ করে ঘন্টা, সরি কিলোমিটার, আর মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা, ক্লিয়ার? তো ওটা আরো আপডেট ভার্সন, লাস্টের দিকে কঠিন অঙ্কগুলো হচ্ছে এইগুলো। বোঝা গেল কি বললাম? চ্যাপ্টার নাম কি, ত্রিকোণমিতির অনুপাতের উচ্চতা এবং দূরত্ব। উচ্চতা বের করতে হবে অথবা দূরত্ব বের করতে হবে, যে কোনো একটা ডেটা দেওয়া থাকবে। ডান? আচ্ছা, লাস্ট পার্ট আছে আমাদেরকে, কোন ক্লাসে শিখছিলাম, স্ট্যাটিস্টিক্স ক্লাস 7 থেকে শিখে আসতেছো, ওই পাই চিত্র দিয়ে পাউরুটি, বিস্কুট, মনে আছে? তারপরে ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, গান করে, 8 থেকে 9ও আবার করেছো কোন চ্যাপ্টারে, 11 চ্যাপ্টার 11.1 11.2 রাশিবিজ্ঞান, আবার 12ও আছে। ও তোমার 10 এ উঠে গেছে, 12 এসে গেছে, আবার 10 এ আছে চ্যাপ্টার নাম্বার কত, 26 রাশিবিজ্ঞান চ্যাপ্টার 26, একটাই আছে, কিন্তু 26 এর মধ্যে ভূত ঢুকে আছে 26.1 থেকে 26.4, এইটা হলো তোমাদের টোটাল চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাস 10 এর। ভালো করে আগে চ্যাপ্টারকে অ্যানালাইসিস করো, কোথায় কোন চ্যাপ্টার বসে আছে, স্যার কখন কি করাবে, কারণ এই কন্টেন্ট কমপ্লিট করতে কত মাস লাগবে, এনি আইডিয়া? এই 26 খানা চ্যাপ্টার, তার মধ্যে শুনে নাও সদৃশতা কোথায় ছিল, মনে আছে? কোথায়? 18, কোথায় সদৃশতা লুকিয়ে আছে, আর রাশিবিজ্ঞান লুকিয়ে আছে কোথায়, 26। ওকে, সো বোর্ডে ফলো দাও, সদৃশতা লুকিয়ে আছে 18-তে, রাশিবিজ্ঞান লুকিয়ে আছে 26-এ, বিভিন্ন ঘনবস্তু লুকিয়ে আছে 19-এ। আছে সিলেবাসে আছে, আমি করাবো, এটা না যে করাবো না, আবার বলছি, সদৃশতা লুকিয়ে আছে কোথায়, 18-তে, রাশিবিজ্ঞান লুকিয়ে আছে কোথায়, 26-এ, বিভিন্ন ঘনবস্তু লুকিয়ে আছে কোথায়, সিলেবাসে আছে, আমি করাবো, কিন্তু এই 3টা করাবো আমি কখন, সেপ্টেম্বর মাসে। শুনে না, কোন মাসে, সেপ্টেম্বর মাসে করাবো, কারণ টেস্ট আমাদের অক্টোবরে হয়, টেস্টের নভেম্বর হয়, টেস্টের আগের মুহূর্তে এগুলো করাবো আমি, কিন্তু বাকি যতগুলো চ্যাপ্টার আছে সব কয়টা 6 মাসের মধ্যে শেষ হবে। এটা যে জানুয়ারি হয়, জুন টু জুলাই, 6 থেকে 6.5 7 মাস। বুঝতে পারছো আমি কি বললাম? আমার টার্গেট কি থাকবে তাহলে, জানুয়ারি থেকে জুন অবলিক জুলাই। আচ্ছা, এবার স্যার সব অঙ্ক করাবেন? হ্যাঁ
সাপোজ একটা চ্যাপ্টার 1.1 এ যদি 10খানা অঙ্ক থাকে আমি 8খানা করাবো, 2টা হোমওয়ার্ক দিব, বাড়িতে করতে হবে, না পারলে নিয়ে আসবা করাই দিব। বুঝলা না কি বললাম? এরকম না যে আমি 2টা করাবো 8টা হোমওয়ার্ক নেই। বুঝতে পারছো কি বললাম? তার জন্য প্রপার টাইমে আসতে হবে, একদম পাংচুয়াল থাকতে হবে। 6 মাস, আবার বলে দিচ্ছি, ক্লাস 10 এর মজা হচ্ছে কোন জায়গাতে, প্রথম 6 মাস যে খাটবে, যে একবার খাইতে নিল প্রথম 6 মাস, কারণ 6 মাসের পর, প্রথম 6 মাসের পর তারপরে 1 মাস হবে রিভিশন। শুনে নাও, প্রথম 6 থেকে 7 মাস নিয়েও ধরে নিচ্ছে, এখানে তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট 7 মান্থ কি হবে? ফার্স্ট 7 মান্থে বুক কভার করবে, ঠিক আছে, ফুল বুক হয়ে গেল। তারপরে তাহলে জানুয়ারি থেকে জুলাই হয়ে গেল, জুলাই হয়ে গেল, আগস্ট সেপ্টেম্বর কি হবে? বা আগস্ট ধরো শুধু, জুলাই আগস্টের মধ্যে আমরা কি করব? রিভিশন হয়ে গেল। সেপ্টেম্বর এন্ড অক্টোবর কি করব? সেপ্টেম্বর অক্টোবর আমরা পেপার সলভ করব, প্রিভিয়াস ইয়ার পেপার, লাস্ট 5 ইয়ার্স পেপার, বা ধরো তোমার কিছু বুকস পাওয়া যায় যেখানে কোশ্চেন দিয়ে দেয়, কোশ্চেন ব্যাংক বলা হয়। সো আমি সিম্পল লিখলাম প্রিভিয়াস ইয়ার পেপার, প্রিভিয়াস ইয়ার পেপার এন্ড কোশ্চেন ব্যাংক সলভ করলাম। কোন মাস? অক্টোবরের পূজা, দুর্গা পূজা। কেন আমি প্রিভিয়াস ইয়ার পেপার এবং কোশ্চেন ব্যাংকটা করাই? কারণ পূজা বলে 5 দিন হয় না, পূজা শুরু হয় মহালয়ে আর শেষ হয় ছট পূজায়। প্র্যাকটিক্যাল কথা বলে দিচ্ছি আমি, পূজা শুরু হয় কোথায়? মহালয়ে, শেষ হয় ছট পূজায়। 1.5 মাস চলে পূজা, ওই দুর্গা পূজা 5 দিন চলে না। কথা বুঝছো কি বললাম? তো ওই যে পূজা স্টার্ট হইলো, এবার দেখি না কখন পূজা আছে, পূজা স্ট্র্যাটেজি অনুযায়ী সিলেবাস শেষ করে যাবে। কারণ পূজার সময় স্টুডেন্টরা ঘরে বসে কি করবে? প্রিভিয়াস ইয়ার সলভ করবে। পূজার সময় স্টুডেন্টরা ঘরে বসে কি করবে? কোশ্চেন ব্রাঞ্চ, কোশ্চেন বুকলেট সলভ করবে। কথা বুঝতে পারলাম আমি কি বললাম? এবার তুমি কোশ্চেন বুকলেটে যদি কোশ্চেনে না চিনতে পারো, কেন চিনতে পারবে না? যদি এখানে ফাঁকি দাও। কোন চ্যাপ্টারের কোশ্চেন তুমি চিনতে পারো, বুঝতে পারো কখন? তুমি যদি এখানে সলভ করো। তুমি এখানে 7 মাস কি করেছো? ফাঁকি দিয়ে দিয়েছো, তুমি চিনতে পারবে না যে কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা। কথা বুঝতে পারলে কি বললাম? তাহলে এইখানটায় প্রিভিয়াস ইয়ার পেপার, কোশ্চেন ব্যাংক ভালো করে সলভ করতে চাইলে কি করতে হবে? তোমাকে বুক এন্ড রিভিশনটা ভালো করে করতে হবে। হয়ে গেল? তো এবার ধরো মহালয়া থেকে ছট পূজা পর্যন্ত আমিও এখানে করাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং কোশ্চেন ব্রাঞ্চ যেগুলো থাকবে সলভ করাবো। সলভ করানোর পরে তোমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, বাড়িতেও করবো। ওগুলো করতে করতে অক্টোবরে চলে আসলাম, অক্টোবরের প্রথম উইকে পর্যন্ত পড়াবো, তারপরে স্কুলের এক্সাম স্টার্ট। 15-20 দিন স্কুল নিয়ে নেবে বা গোটা অক্টোবরেই স্কুল নিয়ে নিল। নভেম্বরে আবার আসলাম, বা অক্টোবরের লাস্ট উইক, শুনে নেবে, অক্টোবরের লাস্ট এবং নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আসলাম। নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত বুকটাকে আবার কি করব? রিভিশন। কি রিভিশন করব? আবার বুক রিভিশন করব। তারপরে নভেম্বর থেকে নিয়ে জানুয়ারি মিড বা জানুয়ারি স্টার্ট পর্যন্ত আমরা কি করব? নিউ টেস্ট পেপার। টেস্ট পেপার কোনটা স্যার? এবি টিএ, অথবা স্কুল থেকে যেটা দিবে, স্কুল টেস্ট পেপার দেয় না? হ্যাঁ, অথবা আদার্স কোশ্চেন ব্যাংকও বেরোয় বিভিন্ন রাইটার থেকে। বুঝা গেল কি বললাম? কোশ্চেন ব্রাঞ্চ বা ব্যাংক যেগুলো বেরোয় ওইগুলো আমরা কি করতে পারবো? সলভ করতে পারবো। সো এইটা হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত। এবার জানুয়ারি ফার্স্ট উইক পড়ে গেল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, অর্থাৎ মাধ্যমিক আগ পর্যন্ত ফুল জানুয়ারি। জানুয়ারি লিখলাম বিকজ ফেব্রুয়ারিতে পরীক্ষা স্টার্ট হয়ে যায়। ফুল জানুয়ারি কি করব? বুক রিভিশন। আবার বুক রিভিশন লাস্ট পর্যন্ত করতেই হবে। তুমি তাহলে কয়বার রিভিশন হলো? 1 বার, 2 বার, 3 বার রিভিশন হয়ে গেল। বুঝতে পারছো কি বললাম? যখন 3 বার, যখন এখনকার যে ব্যাচের স্টুডেন্ট আছে না, তো ধরো কোনো একটা অঙ্ক সাপোজ এ একজন স্টুডেন্ট টেস্ট করে পারলো না, বি স্টুডেন্টটা বলে এটা তো চ্যাপ্টার নাম্বার 5.3 পেজ নাম্বার 98 এর 4 এর 2 নম্বর অঙ্কটা বলে দিল।
তার মানে কি প্র্যাকটিস করতে করতে ওর কি মাইন্ডসেট হয়ে গেছে ওই চ্যাপ্টারের কোশ্চেনটা কোন চ্যাপ্টারে কোন পেজে। কি বললাম, এটা চ্যাপ্টার নাম্বার 5.3 পেজ নাম্বার 98 এর কোশ্চেন। বুঝলাম না কি বললাম? চ্যাপ্টার নাম্বার 5.3 পেজ নাম্বার 98 এর কোশ্চেন 4 চ্যাপ্টার নাম্বার 5.3 পেজ নাম্বার 98 এর কোশ্চেন 4 চ্যাপ্টার নাম্বার 5.3 পেজ নাম্বার 97 98 এটা ঠিক আছে, 97 98 একই জায়গায় আছে, 98 এর 4 এর 2 ওই মুখস্থ আছে যে ওটা কোথায় লুকিয়ে আছে। বুঝলে কি বললাম? হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করবা কয়বার রিভিশন, প্রথমে একবার করলা রিভিশন 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 3 বার হয়ে গেল। এখানে তুমি প্রিভিয়াস ইয়ার করবা, তাহলে তোমাকে বই হাতে রাখতে হবে যে এই কোশ্চেনটা সলভ করা হয়েছিল কোথায় আছে, বই চেক দিই। তখন তোমার করতে করতে কি হবে, মাইন্ড সেট হয়ে যাবে যে কোন চ্যাপ্টারে কোথায় কোশ্চেনটা লুকিয়ে আছে। বুঝে গেল? অঙ্কের প্যাটার্ন বললাম। ঠিক একই স্ট্র্যাটেজিতে কি যাবে ফিজিক্স। ম্যাথের সঙ্গে মনে রাখবা, ম্যাথ যে যাবে ম্যাথের সঙ্গে মোটামুটি একই টাইমে একই রকম ভাবে কি চলবে, লাইফ সায়েন্স কি চলবে। আর ম্যাথ যেখানটা আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কোশ্চেন ব্রাঞ্চ ম্যাথ এর যেই অঙ্কগুলো যখন মোটামুটি ক্লোজ হবে, লাইক ধরো এখানে প্রিভিয়াস ইয়ার করলাম, বুক রিভিশন শুরু করলাম, হলো এক্সাম্পল দিচ্ছি। যখন আমি বুক রিভিশন এখানে করব তখন ম্যাথের অঙ্কগুলো, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো করব। যখন আমি এখানটা বুক রিভিশন দিব তখন ফিজিক্সে কি করব, অঙ্কগুলো করব। আর যখন এই ম্যাথের কি করব, প্রিভিয়াস ইয়ার করব, তখন ফিজিক্সে কি করব, আমি রিভিশন দিব। অর্থাৎ ম্যাথের অঙ্ক আর ফিজিক্সের অঙ্ককে একসঙ্গে আমি করাবো না। কথা বুঝতে পারছেন কি বললাম? ম্যাথের অঙ্কের প্রেসার থাকবে, কমপ্লিট করলাম, ম্যাথের বুকস ধরলাম, ফিজিক্সের অঙ্কে চলে গেলাম। তখন ফিজিক্সের অঙ্ক করবো, তখন ম্যাথের বুক করবো। কথা বুঝতে পারছো কি বললাম? দুইটার ম্যাথ একসঙ্গে প্যারালালি করাবো না। ম্যাথের ফিজিক্সে আমরা যখন রিভিশন দিব বা ফিজিক্স যখন পড়বো, দেখবো চ্যাপ্টার নাম্বার 2 গ্যাসের আচরণে অঙ্ক আছে, চ্যাপ্টার নাম্বার 3 রাসায়নিক ধরনের অঙ্ক আছে, চ্যাপ্টার নাম্বার 4 তাপের ঘটনার সময় অঙ্ক আছে, চ্যাপ্টার নাম্বার 5 আলোতে অঙ্ক আছে, চ্যাপ্টার নাম্বার 6 চলতরিতে অঙ্ক আছে। যখন আমরা ফিজিক্সের পার্ট করব তখন এই চ্যাপ্টার 2 থেকে 6টাকে আমরা আলাদাভাবে অঙ্কের জন্য আলাদাভাবে স্পেশাল লেকচার করে অঙ্ক করব। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা হলো আমাদের মেইন কনসেপ্ট যে আমাদের এই ক্লাস 10 এর কোথায় কি লুকিয়ে আছে, কি করে সলভ করব, কোন মাসে আমরা কি কি সলভ করব। আচ্ছা, এবার তুমি বলবা স্যার ফার্স্ট 7 মান্থ যে আমরা বুক সলভ করব কি হবে, কখন কি করব, তাই না? তো প্রথম যে আমাদের টার্গেট থাকবে, প্রথম উইক বা প্রথম 15 ডেজ কোন চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 1 হয়ে গেল। তারপরে ডিপেন্ড করছে তোমাদের পারফরম্যান্স অনুযায়ী, জাস্ট ছোট্ট স্লাইডলি চেঞ্জ হইতে পারে, চ্যাপ্টার 5 ও হতে পারে, চ্যাপ্টার 2 ও হতে পারে। চ্যাপ্টার 5 অনুপাত সমবাদ ক্লাস 8 থেকে শিখে আসছো, চ্যাপ্টার 2 সরল সুদ কষা এইবার শিখবে, হয়ে গেল। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 5 দুটো প্যারালালি চলবে। 2 যখন করব, 2 এর পরে কি করব আমরা, চ্যাপ্টার 6, তারপরে চলে আসলাম। তাহলে 1 হয়ে গেল, 5 হয়ে গেল, 2 হয়ে গেল, 6 হয়ে গেল। আচ্ছা, 6 এর পরে চলে আসবো 9, তারপরে আসবো 14, তারপরে 13। তাহলে পাটিগণিত আর বীজগণিতকে আমরা প্যারালালি করতে থাকবো। বুঝে গেল? পাটিগণিত বীজগণিত আমরা কি করব, প্যারালালি সলভ করতে থাকবো। পাটিগণিত বীজগণিত যখন হয়ে যাবে তখন আমরা চলে আসবো কোথায়, পরিমিতি, পরপরই করি পরিমিতি বেসিক্যালি। তারপরে আসবো কোথায় আমরা, উপপাদ্য। এবার উপপাদ্য একটা করে মার্চ করব, কখন করে দিচ্ছি, ধরো আমি তোমাদেরকে চ্যাপ্টার নাম্বার 14 করাচ্ছি, চ্যাপ্টার 14 একা আছে না, বুঝে নিলাম। চ্যাপ্টার 13 একা আছে না, হ্যাঁ। চ্যাপ্টার 14 আর 13 যখন করাবো তখন উপপাদ্যের একটা করে কোশ্চেন সলভ করাই দেবো। বুঝতে পারছো কি বললাম? উপপাদ্য কখন করব, যখন কোনো একদিন চ্যাপ্টার 13 যে চ্যাপ্টার করাচ্ছি ধরো বা 14 করাচ্ছি, অল্প কয়েকটা অঙ্ক আছে, তখন আমি একটা দুটো করে কি শিখা দিলাম, উপপাদ্য শিখা দিলাম। বুঝে গেল কি বললাম? যখন আমি কি শিখবো তখন আমি কি করাই দিব, বুঝতে পারছো? চারটা সম্পদ আছে, পরিমিতি 4টা, এই যখন এগুলো অঙ্ক করলাম, ধরো এখানে 10টা অঙ্ক 20টা, মানে এগুলো একটা একটা করে আছে,
বুঝলাম কি বললাম? 15টা অঙ্ক আছে, দুদিনে করাবো, 7টা অঙ্ক করে একটা সম্পাদ্য করে দিলাম, আবার 7টা অঙ্ক করে আবার একটা সম্পাদ্য করে দিলাম। বুঝতে পারলাম? তাহলে পাঠ্যগণিত আর বীজগণিতের সঙ্গে কি যাবে? উপপাদ্য। আর পরিমিতের সঙ্গে কি যাবে? এই পাঠ করতে করতে আমাদের কমসে কম 3.5 মাস লাগবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে যাবে। এপ্রিলের পরে মে এন্ড জুন ফুললি আমরা কি করব? ফুল মে এন্ড জুন কি করব? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি মে আর জুন করার পরে কিছু থাকবে আর ওটা তো কবে করে বলছি? সেপ্টেম্বরে বললো না, সেপ্টেম্বরে করবো। আমাদের সিলেবাস জুনে শেষ, জুলাইয়ের স্টার্টিং এ শেষ। গোটা বই 3খানা চ্যাপ্টার বাদ দিয়ে, কোন 3টা? 18 আর 19 আর 26, 3টা বাদ দিয়ে গোটা বই ফুল কমপ্লিট হয়ে যাবে যদি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো। আরামসে করাবো, ধীরে ধীরে করাবো, ভাঙ্গে ভাঙ্গে অঙ্কগুলো করাবো, বাট রেগুলার অ্যাটেন্ড করতে হবে। বুঝা গেল কি বললাম? তোমরা যারা অফলাইনে করছো, তোমাদের একটা বেনিফিট কি থাকবে? তোমাদের ক্লাস ওয়ার্ক কপি চেক হবে, হোমওয়ার্ক কপি চেক হবে, তোমাদের যারা ডাউট থাকবে লাইভ প্রবলেম সলভ করে দেবো, বাট যারা অনলাইনে ওদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তাই না? এবং তার পরের দিন সেগুলোর সলিউশনের জন্য আমি আবার কি করবো? ভিডিও বানিয়ে দেবো। সো 2 রকমের সলিউশন আছে, অফলাইন এবং অনলাইন। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের ফার্স্ট পার্ট গেল। সেকেন্ড পার্ট মানে ফার্স্ট ভিডিও গেল। সেকেন্ড ক্লাসে আমরা দেখবো কি চ্যাপ্টার নাম্বার 1.1 এর কোশ্চেনস গুলো আমরা কি করে সলভ করব। চ্যাপ্টার নাম্বার 1.1 এ কি আছে? 41 বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেইটা আমরা দেখবো এবং আমরা আজকে দেখবো।